আসসালামু আলাইকুম এভরিওয়ান। সুখের সংসার গল্পের শেষ পর্ব। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। আজকে 2 মাস হলো নিশিতা নিখোঁজ। নিলয় এমন কোনো জায়গা নেই যে খুঁজতে বাদ রাখেনি। পুরো শহর চষে ফেলেছে, তবুও নিশিতাকে পায়নি। কথায় বলে না, কেউ ইচ্ছে করে হারিয়ে গেলে তাকে আর খুঁজে পাওয়া যায় না। নিশিতাও তো ইচ্ছে করেই হারিয়ে গেছে। নিশিতাকে না পেয়ে নিলয় পাগল প্রায় হয়ে গেছে। মেয়েটা প্রেগনেন্ট ছিল, ওর কি অবস্থা? নিলয়ের বাচ্চাটারই বা কি অবস্থা? নিলয় বেঁচে আছে ঠিকই, কিন্তু শরীরে প্রাণ নেই। নির্জীব হয়ে সব কাজ করে, যেন বেঁচে থাকার আগ্রহ হারিয়ে ফেলেছে। নিশিতার এই হারিয়ে যাওয়ার জন্য নিলয় নিজেকে দোষী মনে করে। সেদিন যদিও নিশিতাকে সব বলে যেত, তাহলে আজকে এই দিন দেখতে হতো না। কিন্তু নিলয় বা কি করত? ও নিশিতার সুখের মুহূর্ত নষ্ট করতে চায়নি। তাছাড়া পরে তো বলতোই, কিন্তু তার আগে সব এমন হুটহাট করে হয়ে গেছে যে সব তছনছ করে দিয়ে গেছে। নিশিতার বাবা দাদা দাদি নিলয়ের বাসাতেই থাকে। তাদের মেয়েটা যে এমন কেন করলো তারাও তা ভেবে পায় না। সেদিন রাইসাকে বাঁচানো যায়নি। আসলে টিউমার পেটে না মাথায় ছিল, আর সেটা লাস্ট স্টেজে। ডক্টররা রিপোর্ট দিতে ভুল করেছিল। অন্যজনের রিপোর্টের সাথে তার রিপোর্ট এক্সচেঞ্জ হয়ে গিয়েছিল। অয়ন সবটা জানার পর দুচোখে অন্ধকার দেখছিল। রাইসাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার আগে ও রাইসার কাছে বসে পাগলের মতো কান্না করছিল। রাইসার চোখ দিয়েও পানি পড়ছিল। পানিটা অনুতাপের। জীবনে কত বড় ভুল করেছে সে। আল্লাহ কি তাকে মাফ করবে এজন্য? আজকে নিজের দোষেই মরতে হচ্ছে তার। রাইসা কিছুই বলতে পারেনি, শুধু অয়নের দুটো হাত নিজের হাতে নিয়ে বলেছিল, আমি তোমাকে ভালোবাসি অয়ন, প্লিজ আমাকে ক্ষমা করে দিও, না হলে আল্লাহ আমাকে মাফ করবেন না, জাহান্নামের আগুনে আমাকে পুড়তে হবে। অয়ন ওই অবস্থায় রাইসার গালে হালকা চাপড় মেরে বলেছিল, এই স্নো হোয়াইট, কি বলো এসব? আমার তোমার প্রতি কোনো অভিযোগ নেই, আর তোমার কিচ্ছু হবে না। দেখবে এই অপারেশনের পর তুমি একদম ভালো হয়ে যাবে। তারপর আমরা আবার আগের মতো সুখের সংসার করব। রাইসা প্রতি উত্তরে কিছুই বলেনি, শুধু মুচকি হেসেছিল। কারণ সে জানতো এসব মিথ্যা সান্ত্বনা, সে কোনোভাবেই বাঁচবে না। হলো তাই। অয়ন পারত অপারেশনটা করতে, কিন্তু সাহস ছিল না। সেদিন ও বুঝতে পেরেছিল প্রিয়জনদের মনের অবস্থা সে সময় কেমন হয়। অপারেশন শেষে বের হয়েছিল সাদা কাফনে মোড়ানো রাইসার শরীরটা। নিলয় সবটা জেনে অবাক হয়েছিল। প্রেগন্যান্সির মিথ্যা নাটক কোনো মেয়ে কি করে করতে পারে? নিলয় পরে রাইসার রুমে খুঁজে ওর টিউমারের রিপোর্ট পায়। তাহলে রাইসা সব জানতো, তবুও কাউকে কিছুই বলেনি। মিথ্যা মোহ যে মানুষকে অন্ধ করে দেয় তা নিলয় রাইসাকে দেখে বুঝেছে। মেয়েটা পরপারে শান্তিতে থাক, সেটাই নিলয় চায়। রাইসার মৃত্যুর পর অয়ন 1 মাস শকে ছিল। ও বিশ্বাসই করতে পারেনি যে রাইসা আর নেই। রাইসার বড্ড শখ ছিল একটা গেস্ট হাউস বানানোর। সেটা পূরণের জন্যই অয়ন দিনের পর দিন পরিশ্রম করে গেছে। কিন্তু তার বদলে পেয়েছে কি? বিশ্বাসঘাতকতা। কিন্তু তবুও তার ভালোবাসায় তো খাচ্ছিল না। রাইসাকে পরে ক্ষমা করে দিত অয়ন, কিন্তু মেয়েটা এত বড় কথা তার থেকে কেন লুকালো? জানলে অয়ন সব অভিমান উপেক্ষা করে ট্রিটমেন্টের কোনো কমতি রাখত না। অয়ন বর্তমানে সারাদিন ওই হসপিটালে কাজ করে কাটিয়ে দেয়। একা পেলেই রাইসার স্মৃতি ওকে কুরে কুরে খায়। বেলা শেষে যখন বাসায় ফেরে ওদের রুমটা দেখে কান্নায় ভেঙে পড়ে। অয়নেরও রাইসার মতো কেউ নেই, তাই হয়তো রাইসার কষ্টটা ও বুঝেছিল। ছোটবেলা থেকে এক দূর সম্পর্কের আন্টি ওকে মানুষ করেছে। তার কোনো সন্তান ছিল না, এজন্য অয়ন তাকেই মা ডাকত। কিন্তু সেও 4 বছর আগে মারা গেছেন। টাকা থাকলেও সুখের বড় অভাব অয়নের। গাইস, তোমরা কি জানো আমি ওয়ানেক্সে গেম খেলার মাধ্যমে প্রতিদিন টাকা আয় করি। এই ফিফা ওয়ার্ল্ড কাপে তোমাদের পছন্দের টিমের উপর বাজি ধরে তোমরা যদি আমার মতো টাকা আয় করতে চাও, তাহলে এখনই গুগলে ওয়ানেক্স সার্চ করে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করো। আর রেজিস্ট্রেশনের সময় যদি আমার দেওয়া স্পেশাল প্রোমো কোড REDON8 ইউজ করো, তাহলে অসংখ্য বোনাস এবং ফ্রি স্পিন পেয়ে যাবা। আর ওয়ানেক্স কিন্তু একটা ইন্টারন্যাশনাল লাইসেন্সকৃত প্ল্যাটফর্ম এবং সবচেয়ে বিশ্বস্ত। এখানে তোমরা ক্রাশ ক্রিস্টালের মতো গেম খেলে সহজেই টাকা আয় করতে পারবে, এবং বিকাশ নগদের মতো সকল মোবাইল ব্যাংকিং অ্যাপের মাধ্যমে সহজেই তোমরা তোমাদের জেতা টাকা তুলতে পারবে। আর 24 ঘন্টা 7 দিন কাস্টমার সাপোর্ট সুবিধা তো রয়েছেই। তাই আমি এটা ব্যবহার করে আমার রেগুলার হাত খরচের টাকা আয় করি। তোমরাও ট্রাই করে দেখতে পারো। নিশিতা 5 মাসের প্রেগনেন্ট এখন। পেটটা একটু বড় হয়েছে, বেশি কাজ করতে কষ্ট হয়। তবুও নিশিতা সব হাসি মুখে মেনে নিয়েছে। ও বর্তমানে হ্যাপি হোম নামে একটি প্রতিষ্ঠানে কাজ করে। এখানে সবাই মেয়ে। যেই মেয়েদের স্বামী মারা গেছে বা কেউ নেই তারা এখানে থাকে। হাতের কাজ, সেলাই, রান্না, বিভিন্ন রকম কাজ করে তারা জীবন কাটায়। একটা এনজিও এই সংস্থা চালায়। সেদিন নিশিতা হাঁটতে হাঁটতে এই প্রতিষ্ঠানের একটা বিজ্ঞাপন দেখতে পায়। আল্লাহ মনে হয় মুখ তুলে তাকিয়েছিলেন এজন্য। কাজটা হচ্ছে ওখানে থাকা বাচ্চা মেয়েদের দেখাশোনা করা। ওখানে থেকেই কাজ করতে হবে। পোশাক, খাবার ওরা সবকিছু দেবে।
ব্যাস শিক্ষিত হওয়ায় সহজে কাজ নিয়ে নেয় নিশিতা। সারাটা দিন ওসব বাচ্চাদের সাথেই কাটায়। ওরাও একা, নিশিতাও একা। ওদের সাথে থাকলে দিনটা মন্দ যায় না। আর নিজের পেটের বাবুটা তো আছেই, কিন্তু ভবিষ্যৎ নিয়ে অনেক চিন্তিত ও। বাচ্চাটা হয়ে যাওয়ার পর ওর দেখাশোনা, পড়ালেখা এসব দেখতে হবে। বাবা ছাড়া একা একা এসব কিভাবে করবে নিশিতা? রোজ রাতের বেলা বালিশ ভিজে যায় ওর কান্নায়। নিলয়কে বড্ড মনে পড়ে, কিন্তু নিলয়ের মনে যে রাইসা আপু। আচ্ছা, নিলয় কেমন আছে? নিশিতার কষ্ট ও ছাড়া কেউ বোঝে না। ও জানে ওর পরিবারকে নিলয় ফেলে দেবে না, এইটুকু বিশ্বাস ওর আছে নিলয়ের উপর। আজকে নিশিতার মায়ের মৃত্যুবার্ষিকী। ও প্রত্যেক বছর এই দিন ওর মায়ের কবর জিয়ারতে আসে আর এতিম বাচ্চাদের একবেলা খাবার খাওয়ায়। এবারও তার ব্যতিক্রম হলো না। এতিম বাচ্চারা খাচ্ছে আর নিশিতা ওদের দেখছে। অনেক মায়া হয় এদের জন্য। নিশিতাও তো মা না থাকার যন্ত্রণা বোঝে। নিশিতা ওর মায়ের কবরের কাছে গেল, ওখানে বসেই কান্না জুড়ে দিল। প্রত্যেকবার এটাই হয়, কিন্তু এইবার কান্না যেন থামছে না। আজকে মা থাকলে ঠিকই নিশিতাকে আগলে রাখতো। হঠাৎই কেউ এসে নিশিতার গালে থাপ্পড় বসিয়ে দিল। নিশিতা তাকিয়ে দেখে নিলয়। নিলয় জানতো নিশিতা যেখানেই থাকুক আজকে ঠিকই ওর মায়ের কবর জিয়ারতে আসবে, আর এখানে এসে পেয়েও গেল। নিশিতা অবাক হয়ে বলল, তুমি এখানে? নিলয় বলল, বেশি লাই দিয়ে দিয়ে মাথায় তুলে ফেলেছি তাই না? এত সাহস কোথায় থেকে পাও তুমি? নিশিতা বলল, মানে? নিলয় কিছু না বলে কাকে যেন কল দিয়ে 2টা টিকিট বুক করতে বলল। নিশিতা কিছুই বুঝল না। এমন আকস্মিক হামলায় ও বোকা বনে গেল। কথা শেষে নিলয় ওকে টানতে টানতে এনে গাড়িতে বসিয়ে দিল। এরপর নিলয় বলল, আজকে প্রেগনেন্ট না হলে বুঝিয়ে দিতাম নিলয় কি জিনিস। নিশিতা চুপচাপ গাড়িতে বসে আছে আর নিলয় ড্রাইভ করছে। মাঝে মাঝে আর চোখে নিশিতার দিকে তাকাচ্ছে। রাগে ওর চোখ দুটো লাল হয়ে গেছে, নাক ফুলিয়ে আছে। এ অবস্থায় নিশিতার সাহস হচ্ছে না নিলয়কে কিছু জিজ্ঞেস করার। কিন্তু ও এইটুকু জানে যে ওরা ওদের বাসায় যাচ্ছে না। তাহলে নিলয় কোথায় নিয়ে যাচ্ছে ওকে? রাস্তাটা এয়ারপোর্টের দিকে যাচ্ছে। নিশিতা মনে একগাদা সাহস জোগাড় করে বলেই ফেলল, আমরা কোথায় যাচ্ছি? নিলয় চুপ। নিশিতা বলল, আচ্ছা যেখানেই যাই, কিন্তু বাবা দাদু দাদি? নিলয় বলল, এতদিন যখন তাদের কথা মাথায় আসেনি, আজকেও চিন্তা করার কোনো কারণ দেখতে পাচ্ছি না। নিশিতা চুপ হয়ে গেল। ও কি আর স্বাদে আলাদা হয়েছে? নিলয় তো ওকে ধোকা দিয়েছে। এখন আবার বড় বড় কথা। আচ্ছা রাইসা আপু কোথায়? নিলয় কি করতে চাচ্ছে? নিশিতার মাথায় এমন অনেক প্রশ্ন ঘুরছে, কিন্তু জিজ্ঞাসা করার সাহস পাচ্ছে না। ড্রাইভ করতে করতে নিলয় কাকে যেন কল দিল। নিশিতা আর চোখে ওকে দেখার চেষ্টা করছে। নিলয় বলল, হ্যালো ডক্টর, প্রেগনেন্ট মেয়েদের ক্লোরোফর্ম দিলে কি কোনো সমস্যা হবে? নিশিতার বুকটা ছেদ করে উঠল। প্রেগনেন্টের কথা বলল কেন? তবে কি নিলয় ওকে ক্লোরোফর্ম দিতে চাচ্ছে? সর্বনাশ, নিলয়ের মাথায় চলছে কি? নিশিতার এই অবস্থা দেখে নিলয়ের বড্ড হাসি পাচ্ছে, কিন্তু হাসলো না। এখন নরম হওয়া চলবে না। কথা শেষ করে নিলয় একমনে ড্রাইভ করে যাচ্ছে। পরিস্থিতি শান্ত, যেন কিছুই হয়নি। কিন্তু নিশিতার কাছে এই নিস্তব্ধতা ঝড়ের পূর্ব লক্ষণ মনে হচ্ছে। একটু পর নিশিতা নিলয়ের দিকে তাকাতেই নিলয় হঠাৎ করে ওর নাকে একটা রুমাল চেপে ধরল। ব্যাস, নিশিতার আর কিছু মনে নেই। যখন চোখ খুলল দেখল যে বিছানার উপর শুয়ে আছে। চারপাশে কেমন অচেনা লাগছে। উঠে বসতেই মাথায় হালকা ব্যথা অনুভব হলো। আস্তে আস্তে নিশিতার কাছে সব পরিষ্কার হলো। তাহলে নিলয় ওকেই ক্লোরোফর্ম দেওয়ার জন্য ডক্টরকে জিজ্ঞেস করেছিল, কিন্তু নিলয় এমন কেন করলো? ও কি চায়? একটু পরে নিলয় হাতে খাবার নিয়ে রুমে ঢুকলো। দেখলো নিশিতা জেগে গেছে। প্লেটটা পাশে রেখে নিশিতার সামনে এসে বসলো। নিশিতার মুখ দেখেই বোঝা যাচ্ছে ওর মনে অনেক প্রশ্ন। নিশিতা বলল, আমরা কোথায় আছি? নিলয় বলল, ইন্ডিয়া। নিশিতা বলল, কি? কিন্তু কেন? নিলয় বলল, তোমার সাথে অনেক বোঝাপড়া বাকি ছিল তাই। নিশিতা বলল, মানে? নিলয় বলল, চলে গিয়েছিলে কেন? নিশিতা চুপ। নিলয় বলল, এজন্য যে আমাকে আর রাইসাকে একসাথে দেখেছিলে তাই না? নিশিতা বলল, আমি এই বিষয় নিয়ে কোনো কথা বলতে চাই না। নিলয় বলল, আলবাত বলতে হবে। কোন সাহসে এভাবে হারিয়ে গিয়েছিলে? নিজের বাচ্চাটার কথা একবারও চিন্তা করনি? নিশিতা বলল, আমি আমার জন্য একাই যথেষ্ট। নিলয় বলল, এসব ফিল্মি কথাবার্তা শুধু ফিল্মেই চলে, বাস্তবে না। জানো বাহিরের জগৎ কতটা নিষ্ঠুর? কেউ 1 পয়সা ছাড় দেয় না। সেখানে উনি প্রেগনেন্ট অবস্থায় একা একা থাকবেন। নিশিতা বলল, তুমি এসব কেন বলছো? তুমি তো রাইসা আপুকে পছন্দ করো। আর বলতে দিল না নিলয়। তার আগেই সেদিন রাইসার মেসেজটা নিশিতার সামনে তুলে ধরলো। একে একে নিশিতাকে সবকিছু খুলে বলল। নিশিতা হতবাক, না জেনে ও কত বড় ভুল করেছে।
নিলয় এবার কাঁদো কাঁদো হয়ে বলল, একবার আমার সাথে ডিসকাশন তো করতে নিশু। জানো তোমাকে ছাড়া আমি পাগল প্রায় হয়ে গিয়েছিলাম। আমাদের বাচ্চাটার কথাও ভাবলে না? সব বাদ, কিন্তু তোমার পরিবার, তাদের কি হবে তোমাকে ছাড়া ভেবে দেখেছো? নিশিতাও এবার কেঁদে দিল। তুমি আমাকে আগে বলবে না নিলয়? নিলয় বলল, বলার সুযোগ তুমি দিয়েছো। নিশিতা বলল, আই এম সরি। নিলয় বলল, এখন সরি বলে কি হবে? যা হওয়ার তা তো হয়েই গেছে। কোথায় খুঁজতে বাদ রেখেছি তাই বলো। তোমার বাবা তোমাকে না পেয়ে অসুস্থ হয়ে গেছিলেন, সেই সব আমি একা হাতে সামলেছি। নিশিতা বলল, সত্যি নিলয়, চোখের সামনে যা দেখেছি তাই বিশ্বাস করেছি। তুমি জানো তার আগে অয়ন ভাইয়া আমাকে তোমাদের কয়েকটা ঘনিষ্ঠ মুহূর্তের ছবি দেখিয়েছিল। ওসব দেখে আমার মাথা ঠিক ছিল না। নিলয় বলল, খাবার খেয়ে নাও। এটা বলেই উঠে বারান্দায় চলে গেল। প্রায় বিকেল হয়ে এসেছে। নিশিতার চোখ থেকে অনবরত পানি পড়ছে। ও কি করেছে এটা? নিলয়ও জানে নিশিতা এখন কান্না করছে। একটু কাঁদলে মনটা হালকা হবে। নিশিতা চুপচাপ খাবারটা খেয়ে নিল। খেয়ে হাত ধুয়ে নিলয়ের কাছে যেয়ে ওকে পেছন থেকে জড়িয়ে ধরল। নিলয় কিছুই বলল না, চুপচাপ দাঁড়িয়ে থাকলো। নিশিতা বলল, রাইসা আপু কোথায়? নিলয় বলল, মারা গেছে। নিশিতা বলল, কিভাবে? নিলয় এবার সামনে ফিরল। তারপর বলল, ব্রেন টিউমারে। সেদিন এজন্যই আমাদের ওই অবস্থায় দেখতে পেয়েছিলে তুমি। নিশিতা বলল, আর অয়ন ভাইয়া? নিলয় বলল, একাই আছে। নিশিতা বলল, আর বিয়ে করবে না? নিলয় বলল, জানি না, তবে ভালোবাসা জীবনে একবারই হয়। নিশিতা টপিক চেঞ্জ করার জন্য বলল, তুমি খেয়েছো? নিলয় কিছুই বলল না, তার মানে খায়নি। নিশিতা ওকে হাত ধরে এনে বসিয়ে দিল। তারপর প্লেটটা নিয়ে ওর মুখের সামনে খাবার ধরল। নিলয় কিছুক্ষণ দেখল। নিশিতা চোখ রাঙিয়ে ইশারা করতেই হা করল। নিশিতা নিলয়কে খাইয়ে দিল। সন্ধ্যাবেলা নিলয় একটা বই পড়ছিল। নিশিতা এসে টুক করে বইটা সরিয়ে রেখে নিজে নিলয়ের কোলে শুয়ে পড়ল। নিলয় জিজ্ঞাসু দৃষ্টিতে ওর দিকে তাকালো। নিশিতা বলল, আমাকে কি মাফ করা যায় না? নিলয় বলল, তোমার উপর আমার কোনো অভিযোগ ছিল না। নিজের চোখে যা দেখেছো তাই বিশ্বাস করেছো। খালি অভিমান হতো মাঝে মাঝে। নিশিতা বলল, আচ্ছা সরি, আমরা কবে ব্যাক করব? নিলয় বলল, কালকেই। নিশিতা বলল, তাহলে এখানে এনেছো কেন? নিলয় বলল, তোমার সাথে কিছু সময় একা স্পেন্ড করার জন্য, সবকিছু ক্লিয়ার করার জন্য। নিশিতা বলল, কিন্তু কিছুই তো করছো না। নিলয় বলল, মানে? নিশিতা লজ্জা পেয়ে নিলয়ের বুকে মাথা লুকালো। নিলয় মুচকি হেসে ওকে কাছে টেনে নিল। অয়নকে নিজেদের বাসায় দাওয়াত দিয়েছে নিলয় আর নিশিতা। তারই প্রস্তুতি চলছে। নিলয় আর অয়ন একসাথে নামাজ পড়ে মসজিদ থেকে আসবে। নিশিতা রান্না করছে। নিলয় করতে দিতে চায়নি, কিন্তু নিশিতা জোর করে রান্না করছে। সাথে ফুলিও সবকিছু হেল্প করছে। মূল কারণ দাওয়াত হলেও নিশিতা আজকে অয়নকে বোঝাবে যে একা একা থাকা যায় না। এখন না হয় সমস্যা হবে না, কিন্তু বৃদ্ধ বয়সে কে দেখবে? এসব ভাবতে ভাবতেই নিশিতা রান্না কমপ্লিট করে নিল। তারপর গেল গোসল করতে। একটু পরে অয়ন আর নিলয় চলে আসবে। নিশিতা গোসল সেরে চুল মুছতে মুছতে বের হতেই দেখলো নিলয় বসে আছে। ও টাওয়েলটা পাশে রেখে নিলয়ের কাছে যেয়ে বসলো। ও জানে নিলয় হালকা রেগে আছে কাজ করার জন্য, তবুও এখন এসব বলার সময় নেই। অয়ন ভাইয়া কোথায়? নিলয় বলল, ড্রয়িং রুমে বসে আছে, বাবার সাথে গল্প করছেন। নিশিতা বলল, ও তুমিও যাও, আমি আসছি। নিলয় বলল, এই অবস্থায় এসব করার কোনো দরকার ছিল? তোমার ডেলিভারির পর না হয়? নিশিতা থামিয়ে দিয়ে বলল, এখন আর এসব বলে কোনো লাভ নেই। নিলয় বলল, আচ্ছা তুমি যা ভালো বোঝো তাই তো করবে। নিলয় আর কিছু না বলে চলে গেল। নিশিতা মাথায় ওড়না দিয়ে ড্রয়িং রুমে গেল। খাওয়া দাওয়া শেষ করে সবাই বসেছে আড্ডা দিতে। বেশ ভালোই জমেছে ওদের। অয়ন অনেক রসিক একজন মানুষ, হাসিতে মাতিয়ে রাখছে সবাইকে। কেউ না দেখলে বুঝতেই পারবে না ওর মনে এত দুঃখ আছে। অয়ন নিশিতার রান্নার প্রশংসায় পঞ্চমুখ। নিশিতা মনে মনে হালকা লজ্জা পাচ্ছে। ও সুযোগ খুঁজছে কিভাবে অয়নকে বিষয়টা বলবে। এত হাসি খুশি মোমেন্ট নষ্ট করতে মন চাচ্ছে না। হঠাৎই নিশিতাকে ভাবি বলে ডেকে কেউ জড়িয়ে ধরল। নিশিতা আকস্মিক হামলায় পেছনে ফিরে দেখে ওর চাচাতো ননদ, মানে নিলয়ের চাচাতো বোন এসেছে। ও তো বাড়িতেই থাকতো, আজকে হঠাৎ এখানে কিভাবে? আরে ননদিনী তুমি? নিলয় বলল, আফামণি তুই? আশফা বলল, হুম ভাইয়া ভাবি, তোমরা তো আমাকে ভুলেই গিয়েছিলে। যাই হোক, আমি নিজে এসেছি। কেমন সারপ্রাইজ দিলাম বলো তো? নিলয় বলল, ঝাক্কাস, আয় এখানে বস। আশফা নিশিতার পাশে বসলো। অয়নের চোখে মুখে অনেক প্রশ্ন। নিলয় সেটা বুঝতে পেরে বলল, ও আমার চাচাতো বোন। অয়ন বলল, ও। নিলয় বলল, আফামণি দেখ, আমার ফ্রেন্ড অয়ন। অয়ন জিজ্ঞেস করলো, আফামণি এটা আবার কেমন নাম? নিলয় বলল, হ্যাঁ, আশফার তালক বসাবাদ দিয়ে আফা। এটা বলে হাসলো নিলয়, সাথে অয়নও। আশফা আগে রাগলেও এখন এসব ডালভাত হয়ে গেছে।
তারা হাই বলার জন্য তাকাতেই থেমে গেল। হৃদস্পন্দন তীব্র গতিতে চলতে থাকে। হ্যাঁ, ছেলেটাকে ওর এক দেখাতেই মনে ধরে গেছে, তবুও নিজেকে সামলে হাই বলল। অয়নও উত্তর দিল। ব্যাস, তারপর আর দুজনের মধ্যে কোনো কথা হয়নি। কেউ তো কাউকে চেনেই না, কথা বলবে কিভাবে? কিন্তু সারাটা সময় তারা আর চোখে অয়নকে দেখেছে। সেটা আর কেউ খেয়াল না করলেও নিশিতা ঠিকই করেছে। মেয়েটা কি পাগল! ও তো কিছু না জেনেই। নিশিতা আর ওসব ব্যাপারে অয়নকে কিছু বলল না। এখানে তারা আছে, তাছাড়া সেই পরিস্থিতিও নেই। এখন আশফা মাঝে মাঝেই নিলয়ের বাসায় আসে। কেউ না বুঝলেও নিশিতা ঠিকই বোঝে ও কেন আসে। এখন হালকা হালকা নিলয় বুঝতে পেরেছে। তাই ওরা একদিন আশফাকে ডেকে অয়নের ব্যাপারে সব বলে। আশফা চোখ মুখ শক্ত করে বলেছিল যা হয়েছে তাতে ওনার তো কোনো দোষ নেই, ওনার ওয়াইফের প্রবলেম ছিল। এখন তো সেটাও নেই, তাহলে কি সমস্যা? নিলয় বলল, দেখ আমি জানি অয়ন রাজি হবে না, উল্টো আমাদের ফ্রেন্ডশিপ নষ্ট হয়ে যাবে। আশফা বলল, ওনাকে রাজি করানোর দায়িত্ব আমার, আর তুমি এতে ইনভলভ আছো এটা উনি জানবেনই না ভাইয়া। নিলয় আর নিশিতা আর কিছু বলেনি, কারণ ওরা জানে আশফাকে বোঝালেও লাভ হবে না। আজকে আশফা একটা রেস্টুরেন্টে বসে আছে, এখনই অয়ন আসবে। ও আজকে অয়নকে সব বলে দেবে। ওদের মধ্যে এই 1 মাসে বেশ ভালো বন্ডিং হয়েছে। আশফাও মেডিকেলে পড়াশোনা করছিল নিউরোসায়েন্স নিয়ে, তাই ভাবটা ভালো জমে গেছে। অয়ন এসে বসতেই আশফা একটু সময়ে সব বলে ফেলল। কথা বলার পুরোটা সময় অয়ন চুপ ছিল। আশফার কথা শেষ হওয়ার পর ও শুরু করলো, যা বলছো ভেবে বলছো তো? আশফা বলল, একদম। অয়ন বলল, পারবে এমন একজনের সাথে থাকতে যার মনে অন্য নারী রয়েছে? আশফা বলল, আমার ভালোবাসা লাগবে না, শুধু আপনার মনের কোণে একটু জায়গা লাগবে। অয়ন বলল, ডান। আশফা ভাবেওনি অয়ন এত তাড়াতাড়ি রাজি হয়ে যাবে। ও ভেবেছিল অয়নকে রাজি করাতে অনেক কাঠখড় পোড়ানো লাগবে, কিন্তু এ তো মেঘনা চাইতেই জল। অয়ন একটু থেমে আবার শুরু করলো, এটাই ভাবছো তো আমি এত সহজে রাজি হলাম কিভাবে? আশফা বলল, না মানে? অয়ন বলল, হ্যাঁ জানি, আসলে আমি আগে থেকেই জানতাম তুমি আমাকে পছন্দ করো, কিন্তু কখনো প্রকাশ করিনি। তবে এমন একটা পরিস্থিতির জন্য নিজেকে প্রিপেয়ার করছিলাম। আমি অনেকদিন ধরে ভেবেছি এটা নিয়ে। আসলেই একা থাকা যায় না এই দুনিয়ায়। মুখে যতই বলি না কেন আমার তো আর কেউ নেই। রাইসাও আমাকে ভালোবাসতো না। একজনকে পেয়েছি যে আমাকে ভালোবাসে, তাকে হাতছাড়া করি কি করে বলো? আশফা মুচকি হেসে বলল, কখনো ছেড়ে যাব না আপনাকে। আচ্ছা, আমাকে কি একটু ভালোবাসা দেওয়া যায় না? অয়ন মুচকি হেসে বলল, দেখা যাবে। নিশিতাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। নিলয় বসে আছে মাথায় হাত দিয়ে। পাশে অয়ন আর আশফা ওকে সান্ত্বনা দিচ্ছে। হ্যাঁ, পরবর্তীতে ওদের বিয়ে হয়ে গেছে। অয়ন আশফার প্রতি কোনো দায়িত্বে অবহেলা করেনি, সব প্রয়োজন পূরণ করেছে। এখন দুজন সমান তালে হসপিটাল আর বাসা সামলায়, তাই টাইম দেওয়া নেওয়া নিয়ে আর কোনো ঝামেলা হয় না। বেশ সুখেই আছে ওরা। এখন তো অয়নেরও মনে হয় ও আশফাকে ভালোবাসতে শুরু করেছে। মেয়েটা অনেক মিশুক, রাইসাকে নিয়ে কখনো কোনো কথা বলেনি বা ঝগড়া করেনি। কিছুক্ষণ পরে বাচ্চার কান্নার শব্দ শোনা গেল। ডাক্তার বের হয়ে এলেন। নিলয় ডাক্তারের কাছে ছুটে গেল। ডাক্তার বলল, নিশিতার সাথে দেখা করা যাবে। অয়ন আর আশফা বাহিরে থাকলো। নিলয় ভেতরে গিয়ে দেখে নিশিতা শুয়ে আছে, পাশে ওদের ছোট্ট মেয়ে। নিলয় বাচ্চাটাকে কোলে নিল। ওর বিশ্বাসই হচ্ছে না এই পুতুলটা ওর। নিশিতা বলল, আমাদের মেয়ে। নিলয় বলল, তোমার অনেক কষ্ট হয়েছে তাই না? নিশিতা বলল, মেয়ের মুখ দেখে সব ভুলে গেছি। নিলয় বলল, আচ্ছা ওর নাম কি হবে? নিশিতা বলল, আমার আর রাইসা আপুর নামের শুরুর অক্ষর থেকে নীরা, প্লিজ রাগ করো না। নিলয় বলল, আচ্ছা বাবা, আমি কি কিছু বলেছি? নিশিতা বলল, থ্যাঙ্কস। এটা বলে নিশিতা নিলয়ের বুকে মাথা রাখলো। ততক্ষণে অয়ন আর আশফাও চলে এসেছে। আশফা হালকা কাশি দিতেই নিশিতা সরে গেল। বেচারি লজ্জা পেয়েছে। অয়ন বাবুকে কোলে নিল। কি সুন্দর ছোট ছোট হাত পা। ওরও মন চাচ্ছে বাবা হতে। আজকেই আশফাকে সাংঘাতিক ব্যাপারটা বলতে হবে, ভেবেই মুচকি হাসলো অয়ন। এভাবেই সব দুঃখের অবসান ঘটিয়ে সবার নিজ নিজ সংসারে শেষ পর্যন্ত সুখী হতে পেরেছে। তো ফাইনালি স্টার জলসা জি বাংলার সিরিয়াল শেষ। সবাই যার যার মতো বাড়িতে চলে যাও। গল্পটা কেমন লেগেছে এটা অবশ্যই কমেন্ট করে জানাবা, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবা উড়াধুরা। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।